আজ কথা বলবো সিগারেট প্রেমী তথা বিড়িখোরদের পক্ষে। অবাক হচ্ছেন? শেষ পর্যন্ত দেখুন, দুপক্ষই খুশি হবেন। সিগারেট খাচ্ছেন আপনি, অতিরিক্ত টাকাও দিচ্ছেন আপনি, কিন্তু সেই টাকার একটা বড় অংশ সরকার পাচ্ছে না। শুনতে অবাক লাগলেও বিষয়টি নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। এমন এক সময়ে যখন সরকার রাজস্ব ঘাটতির কথা বলছে, তখন শুধু সিগারেটের দামের হিসাব আর রাউন্ডিংয়ের ফাঁক করেই হারিয়ে যেতে পারে প্রায় 4,000 কোটি টাকার বেশি রাজস্ব। প্রশ্ন হলো, যে টাকা ভোক্তা দিচ্ছেন সে টাকা যাচ্ছে কোথায়? সরকার কেন তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হবে? আর এই সমস্যার সমাধানই বা কী? চলুন ওই সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রতি বছর বাজেট এলেই সিগারেটের দাম বাড়ে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও তার ব্যতিক্রম হয়নি। নতুন প্রস্তাব অনুযায়ী নিম্নস্তরের 10 শালাকার একটি প্যাকেটের দাম ধরা হয়েছে 62 টাকা, অর্থাৎ প্রতিটি সিগারেটের মূল্য 6 টাকা 20 পয়সা। কিন্তু বাস্তবতা হলো, বাজারে কেউ 20 পয়সার হিসাব করে সিগারেট বিক্রি করে না। ফলে যে দাম কাগজে লেখা থাকে বাস্তবে বিক্রি হয় তার চেয়ে বেশি দামে। নিম্নস্তরের সিগারেট হোক কিংবা মধ্যম, উচ্চ বা প্রিমিয়াম, প্রায় সব ক্ষেত্রেই দাম রাউন্ড ফিগারে নির্ধারণ করা হয়। ধরুন ওই সরকারি হিসেবে কোনো সিগারেটের দাম 9 টাকা 20 পয়সা, কিন্তু বাজারে সেটি বিক্রি হয় 10 টাকায়। আবার কোথাও 16 টাকার পণ্যের জন্য নেওয়া হচ্ছে 18 টাকা, কোথাও 21 টাকার জায়গায় 23 টাকা। এখানেই তৈরি হচ্ছে বিতর্ক, কারণ একজন ধূমপায়ী বাস্তবে যে টাকা পরিশোধ করছেন তার পুরোটা সরকারি রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। অর্থাৎ ভোক্তা বেশি দিচ্ছেন, কিন্তু সরকার সেই অনুপাতে কর পাচ্ছে না। গবেষণা সংস্থা পিপিআরসি বলেছে, সিগারেটের মূল্য নির্ধারণে বাস্তব বাজার পরিস্থিতির চেয়ে কাগজে হিসাবকে বেশি গুরুত্ব দেওয়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। তাদের হিসাব অনুযায়ী ডেসিমেল ও রাউন্ডিংয়ের এই ব্যবস্থার কারণে সরকার প্রায় 4,062 কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাতে পারে। একবার ভাবুন, 4,000 কোটি টাকা! এই অর্থ দিয়ে কত হাসপাতাল নির্মাণ করা যেত, কত স্কুল কলেজ প্রতিষ্ঠা করা যেত, কত সেতু, রাস্তা কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা যেত। অথচ সেই অর্থের একটি বড় অংশ রাজস্ব ব্যবস্থার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষতির জন্য ধূমপায়ীদের দায়ী করা যাচ্ছে না, কারণ তারা তো পুরো টাকাই দিচ্ছেন। সমস্যা হচ্ছে অতিরিক্ত আদায় হওয়া অর্থের কতটুকু সরকারি কোষাগারে যাচ্ছে এবং কতটুকু যাচ্ছে না সেই জায়গায়। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছেন শেষ পর্যন্ত রাষ্ট্র, আর রাষ্ট্রের ক্ষতি মানেই জনগণের ক্ষতি। তাহলে সমাধান কি? পিপিআরসির মতে বর্তমান 4 স্তরের সিগারেট বাজারকে আরও সহজ ও বাস্তবসম্মত করতে হবে। বর্তমানে নিম্ন, মধ্যম, উচ্চ, প্রিমিয়াম এই 4টি স্তর রয়েছে। তাদের প্রস্তাব নিম্ন ও মধ্যম স্তরকে একীভূত করে 3 স্তরের কাঠামো তৈরি করা। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক ধূমপায়ী নিম্ন স্তর থেকে মধ্যম স্তর সিগারেটে চলে গেছে। ফলে এই 2 স্তরের পার্থক্য আগের মতো কার্যকর নেই। এছাড়া তারা প্রস্তাব দিয়েছে 10 শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য 100 টাকা নির্ধারণ করা এবং প্রতি প্যাকেটের কর আরও 4 টাকা বাড়ানো। তাদের দাবি, এতে একদিকে সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে ধূমপানের প্রবণতাটাও কমবে। পিপিআরসির হিসাব অনুযায়ী এমন সংস্কার বাস্তবায়িত হলে অন্তত 5 লাখ মানুষ ধূমপান ছেড়ে দিতে পারে। এখানে এসে আলোচনাটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়ায়। সত্যি কি সিগারেটের দাম বাড়লেই মানুষ ধূমপান ছেড়ে দেয়? চলুন দেখি গবেষণা কি বলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তামাক নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়গুলো একটি হলো কর বৃদ্ধি এবং দাম বাড়ানো। কারণ দাম বাড়লে নতুন ধূমপায়ীর সংখ্যা কমবে, বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ধূমপান শুরু করার প্রবণতা হ্রাস পায়। এই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরে তামাকজাত পণ্যের উপর উচ্চ কর আরোপের পরামর্শ দিয়ে আসছে। অর্থাৎ জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দাম বাড়ানোর পক্ষে যথেষ্ট শক্তিশালী যুক্তি রয়েছে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক, এখানেই মজার জায়গাটা আসে, টুইস্ট আসে। সমালোচকদের প্রশ্ন, দাম বাড়ানো কি সত্যি একমাত্র সমাধান? কারণ দীর্ঘদিনের একজন আসক্ত ধূমপায়ী শুধু দাম বেড়েছে বলেই সিগারেট ছেড়ে দিবে না, বিষয়টি সবসময় এমন নয়।
অনেক ক্ষেত্রে দেখা যায় ধূমপান কমান না, বরং সংসারের অন্য খাতে ব্যয় কমিয়ে দেন। কারো বাজার খরচ কমে, কারো সন্তানের শিক্ষা ব্যয় কমে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তিনি ধূমপান কমান না, বরং সংসারের অন্য খাতে ব্যয় কমিয়ে দেন। কারো বাজার খরচ কমে, কারো সন্তানের শিক্ষা ব্যয় কমে, আবারও কারো চিকিৎসা খরচেও টান পড়ে। ফলে ধূমপান কমার বদলে পরিবারের আর্থিক চাপ বেড়ে যেতে পারে। আরেকটি প্রশ্ন হলো, এই করের বোঝা সবচেয়ে বেশি বহন করছে কারা? কাদের উপর এর বেশি প্রভাব পড়ছে? উচ্চ আয়ের একজন ব্যক্তি হয়তো দাম বৃদ্ধির প্রভাব খুব বেশি অনুভব করবে না। কিভাবে করবে? তার কাছে তো টাকা না। কিন্তু একজন দিনমজুর, রিক্সা চালক বা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য একই অভ্যাস ধরে রাখা ক্রমেই কঠিন ও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে বাস্তবে করের চাপ তুলনামূলকভাবে নিম্ন আয়ের মানুষের উপরই বেশি পড়ে। এছাড়া কিছু অর্থনীতিবিদ ও নীতি নির্ধারক আশঙ্কা প্রকাশ করেন, দাম অত্যাধিক বেড়ে গেলে অবৈধ বাজারেও বিস্তৃত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ রয়েছে যেখানে উচ্চ করের সুযোগে চোরাই বা নকল সিগারেটের বাজার গড়ে উঠেছে। তখন সরকার একদমই পরিপূর্ণভাবে রাজস্ব হারায়, ভোক্তারা নিম্নমানের পণ্য ব্যবহার করে এবং লাভবান হয় তখন কিছু অসাধু চক্র। কিছু বিশেষজ্ঞ আবার মনে করেন, শুধুমাত্র সিগারেটের দাম বাড়ালেই আসক্তির সমস্যার পুরোপুরি সমাধান হয় না। কিছু বিশেষজ্ঞ আবার মনে করেন, শুধুমাত্র সিগারেটের দাম বাড়ালেই আসক্তি সমস্যার পুরোপুরি সমাধান হয় না। কেউ সিগারেট কমিয়ে অন্য তামাকজাত পণ্য বা বিকল্প নেশার দিকে ঝুঁকতে পারেন। ফলে নেশার ধরন বদলালেও আসক্তি থেকে যায়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। একদিকে সরকার ধূমপান কমানোর কথা বলছেন, অন্যদিকে তামাক খাত থেকেই প্রতি বছর বিপুল পরিমাণে রাজস্ব অর্জন করছে। ফলে সমালোচকদের প্রশ্ন, যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য হয় ধূমপান মুক্ত সমাজ গঠন, তাহলে রাষ্ট্রীয় রাজস্বের একটি বড় অংশ এখনও তামাক খাতের উপর নির্ভরশীল কেন? সব মিলিয়ে বিতর্কটি সিগারেটের পক্ষে বা বিপক্ষে নয়। মূল প্রশ্ন হলো, দাম বাড়ানো তুলনামূলকভাবে খুবই সহজ, কিন্তু আসক্তি কমানো কি ততটাই সহজ? মানুষ কি সত্যিই ধূমপান ছেড়ে দিয়েছে, নাকি একই অভ্যাস বজায় রাখতে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করছে? আর ধূমপানের বিরুদ্ধে লড়াই কি শুধু কর বৃদ্ধি ও মূল্য বৃদ্ধির মাধ্যমেই সম্ভব, নাকি এর পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা, কাউন্সিলিং, পুনর্বাসন এবং কার্যকর আসক্তি নিরাময় কর্মসূচি? কারণ বাস্তবতা হলো, কর বাড়িয়ে সিগারেটের দাম বৃদ্ধি করা যায়, কিন্তু একজন মানুষকে আসক্তি থেকে মুক্ত করা অনেক বেশি জটিল কাজ। সুতরাং আলোচনাটি শুধু রাজস্বের নয়, শুধু জনস্বাস্থ্যেরও নয়। এটি একই সঙ্গে অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং জনস্বাস্থ্যের প্রশ্ন। এখন দেখার বিষয়, সরকার কি শুধু কর বাড়ানোর পথেই এগোবে, নাকি কর কাঠামোর সংস্কার, রাজস্ব ফাঁকি রোধ, সচেতনতা বৃদ্ধি এবং আসক্তি নিরাময়ের সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে? কারণ বাংলাদেশের ভবিষ্যৎ তামাক নীতি কোন পথে যাবে তার উত্তর লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর মধ্যেই। আপনার কি মত? সিগারেটের দাম বাড়ানো কি সত্যিই ধূমপান কমানোর সবচেয়ে কার্যকর উপায়, নাকি এর পাশাপাশি আরও বড় এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন? কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ।